সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মঞ্জুরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মঞ্জু বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। জি, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। তবে আমি আলোচনায় যাওয়ার আগে বাংলাদেশ প্রতিদিনের গল্পটা শুনতে চাই আপনার কাছ থেকে। আজ হলো 15ই মার্চ 2010 সনের এই দিনে বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করে। এখনও লড়াই করছে নানাভাবে। কাগজটা আলোচিত সমালোচিত সবই আছে, পাঠকপ্রিয়তা আছে। এই দেশে কাগজ বের করা তখন খুব কঠিন ছিল না, যখন যে সময়টাতে কাগজ আসছিল। যাই হোক, প্রতিদিন পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আপনার মাধ্যমে। তবে আমি শিরোনামটা দেখে আপনার কাছ থেকে শুনবো যে কীভাবে প্রতিদিনের সঙ্গে আপনি যুক্ত হলেন, স্বল্প কথায়। জি, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে সাহসী সাংবাদিকতায় অবিচল সংস্কারে পাশে জাতিসংঘ। মানবজমিন সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। বোনকে ফ্ল্যাট পাইয়ে দিতে স্বাক্ষর জাল করেছিলেন টিউলিপ। সমকাল ভারতের ঋণের 2 সড়ক, বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন। সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ। কালের কণ্ঠ, আমরা গভীর সংকটের দ্বার প্রান্তে, সংস্কারে সমর্থন গুতেরেসের। আমার দেশ এখনও আস্থা ফেরেনি বিচার বিভাগে, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার ডক্টর ইউনূস ও গুতেরেসের। কাল বেলা সংবিধান পাল্টাতে গণপরিষদ চায় এনসিপি। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। দেশ রূপান্তর সংস্কারের সমর্থন গুতেরেসের। অবিশ্বাস ও অনাস্থায় দূরত্ব বাড়ছে দলগুলোতে। সময়ের আলো, সংস্কারের সমর্থন, রোহিঙ্গার উদ্বেগ, আসনমুখী প্রচারে বিএনপি নেতারা। খবরের কাগজ, ভেজাল লাল চিনিতে বাজার সয়লাভ। সংস্কারের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমর্থন। দিনকাল, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়, জাতিসংঘ মহাসচিব। মেয়াদ বাড়লেও শেষ হয় না প্রকল্প। করতোয়া খাদ্য নিশ্চিত করবে জাতিসংঘ। সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি গুতেরেসের। আলোকিত বাংলাদেশ, সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন। ক্ষোভে ফুঁসছে মাগুরাবাসী, গুড়িয়ে দিল দর্শকের বাড়ি। টিভিএস স্যাটারডে, বিগ প্রমিসেস ফর রোহিঙ্গা পিপল। যেমনটা শুরুতে বলছিলাম মঞ্জু, আমরা একটু শুনতে চাই, আমাদের পাঠকরাও বা দর্শকরাও শুনতে চান তার কীভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ প্রতিদিন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি বাংলাদেশ প্রতিদিনের পাঠক এবং শুভানন্দী যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করেছে 2010-এ, আর আমি জয়েন করেছি 2011-এর 20শে মার্চ। আমার জয়েন করার আগে কাগজটা বেরিয়েছে। বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরা গ্রুপের একটা কাগজ। এই গ্রুপের আরেকটা কাগজ আমাদের বাংলাদেশ প্রতিদিনের আগে প্রকাশিত হয়েছিল, সেটা কালের কণ্ঠ। তখন হকারদের মধ্যে কিছু নেতা বসুন্ধরা চেয়ারম্যানের কাছে গেলেন যে আমরা রাস্তাঘাটে কাগজ বিক্রি করতে চাই, বেশি বেশি কাগজ বিক্রি করতে চাই, এরকম একটা কাগজ আপনি আমাদেরকে দেন। তখন তিনি বাংলাদেশ প্রতিদিনটা বের করার উদ্যোগ নিলেন এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশ প্রতিদিনের শুরুর দামটা ছিল 2 টাকা। এবং রাস্তাঘাটে সমানে হকাররা, রাস্তার যারা ফুটপাতে ঘুমাতো যে মানুষগুলা, যে ছোট ছোট বাচ্চারা, ছিন্নমূল মানুষগুলা, এই মানুষগুলোকে জড়ো করে ঢাকা শহর এবং সারা দেশে কাগজটা ডিস্ট্রিবিউশন শুরু হয়। আমরা গতানুগতিকভাবে যে এজেন্সির মাধ্যমে বা হকার সমবায় সমিতির মাধ্যমে যে কাগজটা ডিস্ট্রিবিউট করি, এর ভিন্ন ধারায় এসে কাগজটা মার্কেটে চলে আসে। এবং সেখান থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশ প্রতিদিন কিন্তু আমরা শীর্ষস্থান এখন পর্যন্ত দখল করে আছি বলা যায়। পাঠকপ্রিয়তা বলেন আর যেভাবে বলেন, বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ এখন একটা শীর্ষস্থানীয় প্রচার সংখ্যায় শীর্ষ কাগজ। আমরা একটা জিনিস আমাদের খুব ভালো লাগে যে আমরা যখন এই কাগজটা সব জায়গায় পাওয়া যায়, এই কথাটা যখন আমরা সব জায়গায় শুনি, তখন এটা খুব ভালো লাগে। আমার একটা জাস্টিস মুস্তফা কামাল সাহেবের একটা কথা আমার খুব মনে পড়ে। উনি একবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে আসছিলেন। এসে উনি বললেন যে তোমাদের কাগজটা আমার ভালো লাগে এই জন্য যে যেখানে হাত দিয়েই কাগজটা সেখানে পাওয়া যায়।
আমি বাসা থেকে এই কাগজটা নিয়ে গাড়িতে উঠি, আমার হাতে একটা কাগজ, আমি তাকায় দেখি আমার গানম্যানের হাতে একটা কাগজ, আবার আমি তাকিয়ে দেখি আমার ড্রাইভারের হাতে একটা কাগজ। এই যে সব জায়গায় কাগজটা পাওয়া যায়, এইটা উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। আমাদের একটা বিশেষত হলো আমরা অনেকগুলো নিউজ দেই অল্প কথায়, অল্প পরিসরে, কিন্তু ঘটনাটা যা আছে সেটাই আমরা বলি। ঘটনাটা কি, কোথায় ঘটেছে, কে ঘটিয়েছে, এই বেসিক 3টে ইনফরমেশন আমরা দিয়ে থাকি। আমরা সাংবাদিকতা যে 5W1H যেটা আমরা শিখেছি এবং যেটা চেষ্টা করি করার জন্য, কিন্তু আমরা বেসিক্যালি 3টে ইনফরমেশনকে বেশি গুরুত্ব দেই। যে কারণ অনেক বড় নিউজ পড়ার মতো মানুষের কিন্তু এখন ধৈর্য নাই। সে কারণে বাংলাদেশ প্রতিদিন সবার মধ্যে কিন্তু পরিচিত, আমরা সবার প্রতিনিধিত্ব করি। আমরা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো গোষ্ঠী, হ্যাঁ আমাদের কখনো কখনো গত 15 বছরের যেই খবরের কাগজ থেকে শুরু করে সবার উপরে যে নিপীড়নটা হয়েছে, তখন আসলে ইন্ডিভিজুয়ালি সাহস করে কিছু করার মতো ক্ষমতা কারোরই ছিল না। আর সেই জায়গাটায় আমরাও সেই জায়গাটায় সাহসী হতে পারি নাই। তো এখন ওই পরিবর্তিত পরিস্থিতি, এখন আমরা কাগজটা সবার কাগজ, বাংলাদেশ প্রতিদিন নির্দিষ্ট কোনো পাঠকের না, নির্দিষ্ট কোনো দলের না, নির্দিষ্ট কোনো শ্রেণীর না, নির্দিষ্ট কোনো পেশার না, এই কাগজটা আমরা সবার কাগজ করার চেষ্টা করছি। এবং সেটা আজকে আমরা লিড নিউজ করেছি যে সাহসী সাংবাদিকতার অঙ্গীকার, আমরা সেই সাহসী সাংবাদিকতার অঙ্গীকারটা রক্ষা করব। আগামীতে আমরা কাগজটাকে সাহসীভাবেই সাংবাদিক করার চেষ্টা করব, একদম একদম সত্যিকার অর্থে যে সাহসী সাংবাদিকতা, সেটা আমরা করার চেষ্টা করব বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব এখন বাংলাদেশে ঢাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প দেখতে গিয়েছিলেন, এবং সেখানে যেটা খবর আসছে যে সংস্কার প্রক্রিয়া যেটা চলছে বাংলাদেশে, সেটার সঙ্গে তিনি একাত্মতা ঘোষণা করেছেন, বলছেন যে পাশে থাকবেন। আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, প্রথমত হলো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসছেন, এটা একটা প্রফেসর ইউনূসের প্রতি একটা ভালোবাসা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এখন আমাদের রোহিঙ্গাটা আমরা নানা রকম সংকটের মধ্যে পড়ে গেছি। রোহিঙ্গার বড় যে ফান্ডিং, মানবিক ফান্ডিং যেটা আসে আমেরিকা থেকে, সেই ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে। রোহিঙ্গা এখন ফান্ডিং ক্রাইসিসে আছে। এখন রোহিঙ্গার যে রেশনিং যে ব্যবস্থাটা ছিল, সেই রেশনিং ব্যবস্থাটাও কিন্তু জাতিসংঘ আস্তে আস্তে কাটেল করে ফেলতেছে। সেই উপলক্ষেই কিন্তু আসা, এবং আমাদের সব কিছুতে, আমাদের সংস্কারে এবং রোহিঙ্গা ক্রাইসিসের মধ্যে, এই সময়টার মধ্যে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই যে ডক্টর ইউনূসের নেতৃত্বের যে সরকার, এই সরকারের সাথে জাতিসংঘ থাকুক, এবং বৃহত্তর শক্তি যারা আছে, গণতান্ত্রিক শক্তি এবং বিশ্ব মোড়ল যারা আছে বাংলাদেশের এই সংকট সময়ের মধ্যে এই সরকারের পাশে থাকুক, এবং দেশটাকে আমরা এই সরকার যে লক্ষ্যে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে দিয়ে যেতে চায়, সংস্কারের মধ্যে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ যেতে চায়, সেই জায়গাটায় তারা সহযোগিতা করুক, সেই প্রত্যাশা আমরা করি এবং কামনা করি। অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম ইন্টারেস্টিং, শেখ জুয়েল এখন বিধান মল্লিক, হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব। হ্যাঁ, আমরা এটা একটা স্কুপ নিউজ করেছি যে, এবং শেখ জুয়েল সাহেবের আধার কার্ডটাও আমরা নিউজে ছেপে দিয়েছি। বিধান মল্লিক এবং ওনার বাবার নাম হলো এম মল্লিক, এবং এরকম আমরা আরও কিছু খবর পেয়েছি যে শেখ পরিবারে আরও অনেকে ভারতে এরকম আধার কার্ড নিয়ে তাদের নাগরিকত্ব নিয়ে বসে আছেন। এটা এখন আমরা যে অবস্থাতে দেখছি, আমার বর্তমান সময়ে এসে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিণতি, আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি এরকম হবে, সেটা হয়তো তারা আগেই বুঝতে পেরেছে। না হলে এরকম প্রস্তুতি নিয়ে, ওই দেশের আধার কার্ড নিয়ে, ওই দেশের নাগরিকত্ব নিয়ে এরকম একদম প্ল্যান করে সবকিছু করা তো সম্ভব। শেখ পরিবারের তো কেউ অ্যারেস্ট হয় না, শেখ পরিবারের কেউ অ্যারেস্ট হয়নি। শেখ পরিবারের কেউ এখন পর্যন্ত, আমরা যতদূর জানি, শেখ পরিবারের এখন পর্যন্ত কেউ বাংলাদেশেও নাই। তো যেটা জানা যায় যে উনি হয়তো শেখ হাসিনা, আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি তার আত্মীয় স্বজন এবং পরিচিত যারা, খুব ক্লোজ যারা, তাদেরকে উনি আগেই দেশ থেকে চলে যাওয়ার জন্য হয়তো ইনস্ট্রাকশন দিয়েছেন। না হলে একজন মানুষও কিন্তু তারা নাই। এই যে শেখ জুয়েল যে এখন
মানে ইন্ডিয়ার আধার কার্ড নিয়ে বিধান মৌলিক হয়ে গেল, এইটা এই 7 মাসে হওয়ার কথা না, এটা সম্ভবই না। আর ইন্ডিয়ার মতো দেশে 7 মাসে আধার কার্ড পাওয়া এত সোজা না, এইটার একটা প্রক্রিয়ার মধ্যে তারা গেছে। তো এই প্রস্তুতিটা কিন্তু তারা ছিল, আমার যদ্দূর আমি সংবাদকর্মী হিসেবে যদ্দূর মনে করি যে এই প্রস্তুতিটা তাদের ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের পরিণতিটা কি হবে তারা জানতো, এই সরকারের পরিণতিটা কি হবে তারা জানতো, সেই কারণে আগেই তারা একটা প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে এই পরিণতি হওয়ার আগেই তারা দেশ ছেড়ে চলে যেতে পারে এবং সুখে শান্তিতে পরবর্তী জীবনটা কাটিয়ে দিতে পারে। অনেক ধন্যবাদ। আরেকটা খবর যেটা এখন এই মুহূর্তে মোটামুটি সারা বাংলাদেশে, দেশের বাইরেও চাউর হয়ে গেছে, সেটা হচ্ছে যে মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হারুনুর রশিদ এখন কানাডায়। সম্ভবত তিনি রাজনৈতিক আশ্রয় চাইছেন কানাডায়, এবং তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যেটা লিখেছেন সেটা হলো যে হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে প্রফেসর ইউনূস ক্ষমতা দখল করেছেন, এই অভিযোগে তাকে অভিযুক্ত করেছেন। এই হচ্ছে নিউজটা, আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি নিউজটা। এই জায়গাটায় আমি প্রথম বলবো যে সরকারের ব্যর্থতা, একদম 100% আমি দায়িত্ব নিয়ে বলছি সরকারের ব্যর্থতা। এই জন্য বলছি এই সরকারটা একটা বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকারের মাথাটা আওয়ামী লীগের, বডিটা আওয়ামী লীগের, পাটা শুধু বিপ্লবী সরকারের। আপনার রাষ্ট্রপতি আওয়ামী লীগের, প্রশাসনের এখন পর্যন্ত যারা আছে প্রশাসনের 80% হলো আওয়ামী লীগের বেনিফিশিয়ারিরা। আমরা শুধু কিছু রিসাপোল দেখলাম অ্যাডমিন ক্যাডারে এবং পুলিশে, আর বাকি যে অন্যান্য ক্যাডার আছে তাদের মধ্যে তো কোনো রিসাপোল হয় নাই এবং তাদের কোনো সরানো হয়নি। আপনি দেখেন এই খবরটার মধ্যে মরক্কোর যে রাষ্ট্রদূত হারুনুর রশিদ, তাকে ডিসেম্বরে বাংলাদেশে, ডিসেম্বরের 11 তারিখে ফিরে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু সেটা মানেন নাই, সেই অর্ডার মানেন নাই। না মেনে তিনি সেখান থেকে কানাডায় চলে গেলেন। কানাডায় চলে গিয়ে তার ভেরিফাই ফেসবুকে এটি লিখেছেন এবং বলেছেন যে প্রফেসর যেই দুইটা হবে যে মারাত্মক যে দুইটা কথা বলেছেন, যেটা হলো একটা বৈধ সরকারকে সরিয়ে প্রফেসর ইউনূস দায়িত্ব নিয়েছেন, আরেকটা বলেছেন বাংলাদেশকে তিনি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছেন। এই যে দুইটা অভিযোগের কথা বলছেন তিনি, দুইটা অভিযোগ তো মারাত্মক অভিযোগ। এখন প্রশ্ন হলো যে 11 ডিসেম্বরে একটা লোককে ডাকা হলো, সেই লোকটা আসলো না, সরকারি কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা। আমার পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল? আজকে বলতেছে যে তার পাসপোর্ট এবং তার ফ্যামিলির পাসপোর্ট বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যেই লোকটা আমার দেশে ফিরলই না, যেই লোকটা আরেক দেশে এখন পর্যন্ত যদ্দূর জানি সে হয়তো রাজনৈতিক আশ্রয় নেবে, রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর্যায়ে চলে গেছে, সেই লোকটার পাসপোর্ট আপনি বাতিল করলেই কি না করলেই কি? কিন্তু যখন তাকে ডেকে পাঠানো হলো তখন তার বিরুদ্ধে কোনো, যখন উনি এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, না নেওয়ার কারণেই তো এই অবস্থা, না নেওয়ার কারণে এই অবস্থা। এবং এইটা থেকে যেটা মনে হচ্ছে আমার, যে প্রশাসনের মধ্যে যে ঘাপটি মেরে যে লোকগুলো আছে তারা আস্তে আস্তে তাদের এই স্বরূপটা উন্মোচন করবে, তারা একটু সময় নিচ্ছে। কিন্তু সরকারের মধ্যে এই বোধোদয়টা হচ্ছে না কিন্তু এখনো, যে এই যে একটা টোটাল আপনার একটা ক্যান্সারের রোগী বা আমরা যদি বলি যে একটা কিডনি রোগী যে ডায়ালিসিস করে, কেন ডায়ালিসিস করে? একটা রক্ত ফেলে দিয়ে একটা নতুন রক্ত ভরে, সেটাই তো ডায়ালিসিস। এখন আপনার সবকিছু পূর্ণ রেখে আপনি বিএমআই করতেছেন, এখানে আপনি নতুন মেশিনটা, পুরনো মেশিন একটু কেরোসিন হাবিজাবি দিয়ে একটু মুছে টুসে চালানোর চেষ্টা করছেন। তো আপনি একটা বিপ্লবী সরকারের পক্ষে তো এটা সম্ভব না, আপনাকে নতুন করে শুরু করতে হবে, নতুন করে সাজাতে হবে এবং তাদের সবকিছু দিয়েই যদি আপনি চালাইতে চান, আপনার যে দুর্বলতা আছে, সরকারের যে ব্যর্থতা আছে, সেটা তো প্রমাণ হলো যে একটা লোক আপনার নির্দেশ শুনলো না, আপনি কোনো ব্যবস্থা নেন নাই। এখন বলতেছেন তার পাসপোর্ট বাতিল করবেন, তার ফ্যামিলি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টের দরকার নেই, ডিপার্টমেন্টের ব্যবস্থা আপনি তার বিরুদ্ধে কি নেবেন? যে লোকটা রাজনৈতিক আশ্রয় নেবে অন্য দেশে, তার পাসপোর্ট কি দরকার? আর তো সে তো ওই পাসপোর্ট রেখে বাতিল করলে তারটা সহজই হবে। আর আরেকটা বিষয় হলো যে এখন যদি আপনি পাসপোর্ট বাতিল করেন,
এখন যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, এখন যদি তার বিরুদ্ধে মামলা করেন, তার এমনিতে তার ওইখানে অ্যাসাইলামে হয়তো 1 বছর লাগতো, এখন 3 মাস লাগবে। এর আগে কয়েকজন প্রেস মিনিস্টার রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। পররাষ্ট্র দপ্তরের কয়েকজন কর্মকর্তা মানে যারা বিদেশে নিয়োজিত ছিলেন তারা কেউ ব্যাক করে নাই, তারাও নিয়েছেন। এবং এখন যেটা সর্বশেষ শোনা যাচ্ছে যে আরো বেশ কয়েকজন তারা ফিরবে না, যারা আছে তারাও ফিরবে না। এবং এইটা যদি আপনার প্রথম থেকে যারা বাইরে ছিল তাদেরকে যদি আপনি একসাথে নিয়ে আসতেন, উদ্যোগটা হতো যে একসাথে নিয়ে এসে নতুন একটা সেটআপ দিতেন। এখন বিদেশে আমাদের কোনো পরিবর্তনই তো হয়নি, কোনো পরিবর্তন হয়নি। এখন আমার বিদেশে আমার এই গভর্নমেন্টের মুখপত্র হিসেবে আপনি কাজ করবেন, সেই জায়গাটায় আপনি মুখপত্র হয়ে গেলেন বিগত গভর্নমেন্টের। আমার গভর্নমেন্টের টাকায় আপনি বিদেশে থেকে বিগত গভর্নমেন্টের মুখপত্র হয়ে গেলেন, আর আমি এখানে বসে বসে কত মানে কিছু করতেছি। আমার যে মূল যে কাজটা সারা পৃথিবীতে আমার যে ব্র্যান্ডিংটা, এই প্রফেসর ইউনূসের সরকারের যে ব্র্যান্ডিংটা, বাংলাদেশের কি ক্ষতি হয়ে গেল গত 15 বছর, সেইটা যে বিদেশিদের কাছে ক্যাম্পিং করা এবং আমাদের দেশের অর্থনৈতিক সুবিধার জন্য, অর্থনৈতিক গতিশীল করার জন্য যাদের কাছে আমার সাহায্য পাওয়ার কথা তাদের কাছে আমার ক্যাম্পিং করা, ওইটা না করে আমি পুরনো লোক রেখে আমি নতুন করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আমি এইটা সেটা করার জন্য চেষ্টা করতেছি। তো এটা তো হবে না, তো সেটা হবে না। এই হারুন আর রশিদ সেটা একটা এক্সাম্পল মাত্র শুরু হলো, এবং এইটার ধারাবাহিকতা যদি চলতে থাকে এই গভর্নমেন্ট একদম দিশা পাবে না রীতিমতো। কারণ বাইরের লোকগুলো যদি আপনার বিপক্ষে থাকে, আপনার লোক কিন্তু সে কাজ করছে অন্যদিকে, তা আপনি কিভাবে আগাবেন? এখন প্রকাশ্য শত্রু যদি আপনি চিনেন যে এই লোকটা প্রকাশ্য শত্রু, তখন তাকে মোকাবেলা করা যায়। কিন্তু সে বর্ণচোরা শত্রু, আপনি কিভাবে তাকে মোকাবেলা করবেন? আপনি বিশ্বাস করে তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছেন, বিশ্বাস করে তাকে বিভিন্ন এমবিসিতে মিশনে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সবাই ম্যাক্সিমাম লোক যদি আপনার বিরুদ্ধে কাজ করে, আপনি আগাবেন কিভাবে? সম্ভব না। কিন্তু এই জায়গাটায় আমি মনে করি যে সরকারের ব্যর্থতা, ডিসেম্বর থেকে আজকে মার্চ পর্যন্ত আপনি কোনো ব্যবস্থা নিতে পারলেন না। এই ব্যর্থতাকে আমার মনে হয় যে এখনো সুযোগ আছে, যেগুলো আপনার সন্দেহ হয়, যেগুলো মনে হয় যে তারা স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদেরকে ফিরিয়ে আনেন, এবং তাদের বিরুদ্ধে যাকে যাকে আপনার মনে হয় যে তাদের দিয়ে কাজ হচ্ছে না তাদেরকে ঘরে পাঠিয়ে দেন। কারণ তারা তো আপনার সরকারের শুভাকাঙ্ক্ষী না, সুতরাং আপনি সরকারের মধ্যে তাদের রাখবেন কেন? আপনাকে খুব হার্ড সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি বিপ্লবী সরকারের বিপ্লবের সুফল অর্জন করতে চান। এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ। আরেকটা খবর নিশ্চয়ই আপনি জানেন যে সই জাল করে মানে বোনের কাছে ফ্ল্যাট হস্তান্তর করেছিলেন টিউলিপ। এইটা শেখ পরিবারের আরেকটা কলঙ্ক। এবং এখন বলবেন কি, কারণ প্রত্যেকটা মানুষ ধরে ধরে যদি আলোচনা করেন শেখ পরিবারের, প্রত্যেকটা মানুষের তো কোনো না কোনো মানে জালিয়াতির আশ্রয় নিয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কাজটা করেছে। এইটা তারা করার সাহস পেয়েছে এই জন্যই, তাদের ধারণা ছিল যে তাদেরকে কেউ টাচ করতে পারবে না, তাদেরকে কোনো জবাবদিহিতার মধ্যে আনা যাবে না, এবং বাংলাদেশ তাদের, এই রাষ্ট্র তাদের পরিবারের, এই যে মানসিকতা তৈরি হয়ে গেছিল, সেই মানসিকতার কারণেই কিন্তু এটা করা সম্ভব হয়েছে। না হলে টিউলিপ যেই জায়গাটায় মন্ত্রিত্ব, তিনি একটা দেশের, ব্রিটেনের মতো একটা দেশের তিনি মন্ত্রী, 3বারের সম্ভবত এমপি, তো সেই জায়গাটা আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি ব্রিটিশরা হলো নীতি নৈতিকতায় নাম্বার 1। সেই জায়গাটাও যখন আমি শিক্ষা নিতে পারলাম না, সেই জায়গাটায় থেকেও যখন আমার মধ্যে এরকম ছলচাতুরের একটা অভ্যাস, আমরা যেটাকে বলি যে বাঙালির যে অনেক রকম অভ্যাস থাকে, সেই অভ্যাসে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, আপনার মধ্যে যদি সেই সংশোধনটা না আসে, তা আপনি কেন কি জন্য আপনি ব্রিটেনের মতো জায়গায় বড় হলেন, ব্রিটেনের এমপি হলেন, ব্রিটেনের মন্ত্রী হলেন? আপনার তো নীতি নৈতিকতার কোনো শিক্ষা হয় নাই। আপনি তো এই পরিবারের যে শিক্ষা, যেটা মানে এই পর্যন্ত আমরা দেখলাম, প্রত্যেকেই জালিয়াতি, মানে লুণ্ঠন করা, টাকা পাচার করা, এইটা করা সেটা করা, যত রকম কাজ আছে, সেই কাজটার মধ্যে আপনি অন্তত ফ্রেশ থাকতে পারতেন, কিন্তু আপনিও তো পারলেন না।
তো এই ফ্যামিলিটার মধ্যে এমন একজন লোক পাওয়া গেল না এখন পর্যন্ত, যেই লোকটার দিকে আঙ্গুল দেওয়া যায় না, যেই লোকটাকে প্রশ্ন করা যায় না, এমন এমন একটা লোক কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেল না, যেই লোকটা যে না আমি ফ্রেশ, আমার আমার গায়ে কোনো কালিমা লাগে নাই, একটা লোক পাওয়া গেল না। এটা হলো একটা দুঃখজনক বিষয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।